স্বাধীনতার পরই এই নির্যাতিত মা বোনদেরকে পুনর্বাসনের জন্য নারী পুনর্বাসন বোর্ড গঠন করে এই নির্যাতিত নারীর চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হয় এবং সেখানে আমার মা একজন সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। আমরা আজকে নারী সমাজ লেখাপড়া শিখছি, জীবনের বিভিন্ন জায়গায় আমাদের স্থান করে নিচ্ছি, কিন্তু যিনি আমাদের এই পথ দেখিয়ে গেছেন বেগম রোকেয়া, আমি তার কথা স্মরণ করছি যে তিনি যদি সেই অন্ধকার যুগ থেকে আমাদেরকে আলোর পথে না নিয়ে আসতেন তাহলে কোথায় নারী সমাজ হারিয়ে যেত এই বাংলার। সবসময় আমি জানি যে আমাদের নারী সমাজ বৈষম্যের শিকার হয়েছে। একটা সময় বলা হতো যে নারীরা আবার কি করবে, ঘরে বসে ভাত রান্না করবে আর সন্তান জন্ম দেবে, এই তো তাদের কাজ, এর বেশি আর কী করবে। এবং মাঝে মাঝে আমরা দেখি যে আমাদের ধর্মের নামে, ইসলাম ধর্মের নামে কেউ কেউ এই নারীদেরকে ঘরে বন্দি করে রাখার কথা বলে, শিক্ষা গ্রহণ করার বিরোধিতা করে। তাদের উদ্দেশ্যে এইটুকুই বলতে চাই যে ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যে ধর্মটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রবর্তন করে যান, কিন্তু তার জীবন শুরু হয়েছিল একজন নারী যিনি ব্যবসা করতেন, বাণিজ্য করতেন, তার অধীনে চাকুরি করেই তিনি জীবন শুরু করেছিলেন এবং তার সততার জন্য বিবি খাদিজা তাকে বিবাহ করেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়াত পান এবং ইসলাম ধর্ম প্রচার শুরু করেন তখন প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন বিবি খাদিজা। কাজে ইসলাম ধর্ম যিনি প্রথম গ্রহণ করেছিলেন তিনি একজন নারী ছিলেন। তা আমাদের অনেক সময় আমাদের ধর্মীয় অনেক নেতারা নারীদের শিক্ষা বা নারীদের কর্মের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু তারা, আমি এটুকু বিশ্বাস করি যে তারা অন্তত এটুকু স্মরণ করবেন যে বিবি খাদিজাই তিনি কিন্তু প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন আর তিনি একজন ব্যবসায়ী ছিলেন। তার অধীনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু চাকরি করতেন এবং পরবর্তীতে তিনি তাকে বিবাহ করার ফলে তিনি কিন্তু সুযোগ পান এবং তিনি যখন ধর্ম প্রচার শুরু করেন তখন বিবি খাদিজাই প্রথম নারী, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। আর সে সময় কিন্তু কোনো পুরুষ সাহস করে এগিয়ে আসে নাই, এটাও একটু আমি বলে রাখতে চাই। যাও, আমি এটুকু বলবো যে আমাদের দেশে যেটা আমরা দেখেছি সবসময় নারীর প্রতি বৈষম্য। পাকিস্তান আমলে যে আইন ছিল সেখানে যেমন জুডিশিয়াল সার্ভিসে কোনো নারী প্রার্থী হতে পারবে না, এরকম একটা আইন ছিল। স্বাধীনতার পর জাতিপিতা সে আইন বাতিল করে দিয়ে সেখানে নারীদের সুযোগ করে দেন এবং প্রথম যিনি পরীক্ষায় পাশ করে সেই জুডিশিয়াল সার্ভিসে চাকরি পেয়েছিলেন নাজমুন আরা। কি সৌভাগ্য আমার যে আমি যখন 96 সালে সরকারে আসি তখন দেখি আমাদের উচ্চ আদালতে একজনও নারী জজ নাই। তিনি একজন ডিস্ট্রিক্ট জজ ছিলেন, তাকেই প্রথম আমরা নিয়ে আসি। আমি মহামান্য রাষ্ট্রপতিকে তখন বলে ওনার নামটা তখন জজ হিসেবে প্রথম আমরা এই হাইকোর্টে তাকে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করি। এরপরে জুডিশিয়ারিতে এখন আমাদের অনেক নারীর সুযোগ হয়েছে, অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত, কিন্তু এক সময় এই জায়গাটা নিষিদ্ধ হয়েছিল। অর্থাৎ জাতির পিতা যদি আমাদের স্বাধীনতা না দিয়ে যেতেন তাহলে এই সুযোগ আমরা জীবনেও মেয়েরা জুডিশিয়াল সার্ভিসে পেত না। ঠিক সেইভাবে আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বর্ডার গার্ড, কোথাও কিন্তু নারীদের স্থান ছিল না। সব জায়গায় এখন আমাদের নারীদের স্থান আছে এবং প্রত্যেকে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে। এবং প্রথম মেজর জেনারেল এই আমাদের সময় আমরা প্রথম করতে পারলাম একজন নারীকে, যদিও সেটা হচ্ছে মেডিকেল সার্ভিসে। ইনশাআল্লাহ ভবিষ্যতে সব জায়গায় আমাদের মেয়েরা আরও জায়গা করে নিতে পারবে। এখন তো আমাদের মেয়েরা মানে বিমানে তো পাইলট আছেই, এখন আমাদের এয়ারফোর্সেও মহিলা পাইলট আছে।
কাজে এতে ফাইটার চালাবেও ভবিষ্যতে তারা, এবং চালাচ্ছেন, সেই ট্রেনিংও তারা পেয়ে এখন সেই জায়গায় তারা উঠে এসেছেন। এবং আমাদের নৌবাহিনীতে সেখানেও আজকে আমার মেয়েরা সবথেকে ভালো কাজ করে। কাজে আমাদের সেনাবাহিনী একসময় মহিলাদের কোনো জায়গায় ছিল না, কোনো জায়গা ছিল না। আমি 96 সালে সরকার এসেই সব চালু করে দেই এবং বর্ডার গার্ডও আমরা করে দিয়েছি। এভাবে শুধু তাই না, আমাদের কোনো মহিলা সচিব ছিল না এবং মেয়েদের প্রমোশনও দেওয়া হতো না। প্রথম সচিব আমি আমার প্রধানমন্ত্রী অফিসে যিনি ছিলেন তাকে আমি প্রথম মহিলা সচিব করি, আর রাষ্ট্রপতির 10% কোটায় আরও কয়েকজন মহিলাকে আমি বেছে নিয়ে এসে সমাজ থেকে সচিবের পদমর্যাদা দিই। এভাবেই কিন্তু যাত্রা শুরু। আজকে আমাদের সেখানে প্রথম মহিলা সচিব, যে এমনকি জেলা ডিসির পদ, এসপির পদ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় একেবারে জোর করে আলাদাভাবে আমাদের পদায়ন করতে হয়। যখন এসপির পদ দিতে যাই তখন বাধা ছিল, মেয়েরা আবার কীভাবে এসপি হবে। দেখা গেল যাকে আমি এসপি করলাম, মুন্সিগঞ্জে প্রথম মহিলা এসপি, দায়িত্ব পেয়েই প্রথম ডাকাত ধরে ফেললো নিজের হাতে। বাস আমি মনে করো আমিও জয়ী হলাম সাথে সাথে, যে এরকম একটা শক্তি দেখাতে পারলো আমাদের। এভাবে আমরা প্রতিটি ক্ষেত্রে, এখন চিকিৎসা, প্রকৌশলী, ব্যবসা, বাণিজ্য, সর্বক্ষেত্রে মেয়েদের অবস্থানটা রয়েছে। স্বাধীনতার পর জাতির পিতা আমাদেরকে শক্তি দিয়ে গেছেন। যেমন সংসদে তিনি যে প্রথম সংবিধান দিলেন, 72 সংবিধান, সেই সংবিধানে তিনি মেয়েদের জন্য সংরক্ষিত আসন দিয়ে গেলেন, যে মেয়েরাই সংরক্ষিত আসনের মধ্যে দিয়ে প্রথমে আসবে। আর তাছাড়া সরাসরি নির্বাচন করবার তো সুযোগ আছেই। কাজী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই কিন্তু আমাদেরকে এই সুযোগ দিয়েছেন এবং মেয়েদের শিক্ষা তিনি অবৈতনিক করে দিয়েছিলেন, যাতে মেয়েরা শিক্ষা গ্রহণ করতে পারে। আর সেই শিক্ষার সুযোগটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং তিনি সবসময় একটা কথা বলতেন, যে একজন মেয়ে যদি আর্থিকভাবে, অর্থাৎ অর্থনৈতিক স্বাধীনতাটা অর্জন করতে পারে, তাহলে তার পরিবারে, সমাজে তার একটা স্থান হয়, এবং যেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কথা। তিনি মানে নিজের ভাষায় বলতেন যে একটা মেয়ে যদি 10টা টাকা কামাই করে আঁচলে বেঁধে ঘরে আসে, তো তখন সবাই তাকে একটু সংসারে খাতির করবে, তাকে একটু গুরুত্ব দেবে, তার মতামতের একটা দায়িত্ব থাকবে। কাজে অর্থনৈতিক স্বাধীনতাটা এক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর সেটা করতে হলে শিক্ষা গ্রহণ করতে হবে। আমি একটা কাজ করেছিলাম, সেটা হলো যেমন মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করবার জন্য প্রাথমিক শিক্ষায় 60% মানে মেয়েদের চাকরি দিতে হবে, অর্থাৎ মেয়েরা যেন শুরু থেকেই কাজ করার সুযোগ পায়, তাহলে বাবা মাও পড়াতে মানে দ্বিধা করবে না। সেভাবে আমরা ব্যবস্থা নেই। আজকে আমাদের মেয়েরা শুধু দেশে না, শান্তিরক্ষা মিশনেও আমাদের মেয়েরা কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছে। সেখানে আমাদের আর্মি এবং এয়ারফোর্স এবং আমাদের পুলিশের মেয়েরা যথেষ্ট দক্ষতা এবং পারদর্শিতা তারা দেখাচ্ছেন। আমরা এখন এটা বলবো যে হ্যাঁ, মেয়েদের এখন সকল জায়গায় আমাদের একটা অবস্থান আমরা করে নিয়েছি। মাতৃত্বকালীন ছুটি মাত্র 3 মাস ছিল, তাও বোধহয় 1 মাসের বেতন পেত আর বেতনই পেত না। আমি প্রথমবার যখন সরকারে আসি সেটা 4 মাস করি, আর দ্বিতীয়বার এসে সেটা 6 মাস করে দিয়েছি, যাতে শিশুটা ভালোভাবে মানে তারা পরিচর্যা পায় এবং সেটা বেতন সহ সেভাবে আমরা করে দিয়েছি। অবশ্য ছেলেরাও যদি চায় আমরা দিতে পারি ছুটি। খেলাধুলায় আমাদের মেয়েরা পিছিয়ে নেই, সেখানেও কিন্তু আমাদের একটা মানে করুণ অবস্থা। আমরা প্রথমে স্পোর্টস শুরু করলাম মেয়েদের দিয়ে। সেই সময় আমার স্পোর্টস মিনিস্টার ছিলেন ওবায়দুল কাদের। আমরা প্রমিলা ফুটবল শুরু করেছিলাম বিভিন্ন জেলায় জেলায়। সবথেকে দুর্ভাগ্যের যে রাজশাহীতে যখন আমরা প্রমিলা ফুটবলের টুর্নামেন্ট দিলাম, সেটা কিন্তু করতে পারিনি, সেখানে বাধা এসেছিল প্রবলভাবে। আমি ওকে বললাম ঠিক আছে এখন বাদ দাও, আমরা ভবিষ্যৎ অন্য ব্যবস্থা করব। দ্বিতীয়বার যখন আসলাম ক্ষমতায়, তখন আমরা প্রাইমারি স্কুল থেকে
এই খেলাধুলা প্রতিযোগিতা শুরু করে দিলাম। বেগম ফজিলাতুন্নেসা মুজিব ফুটবল টুর্নামেন্ট মেয়েদের স্কুলে, আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্ট ছেলেদের। এই যে প্রাথমিক থেকে আমরা শুরু করলাম, এখন আমাদের মেয়েদের ফুটবল, এখন ফুটবল প্লেয়াররা আন্তর্জাতিক সম্মাননা বাংলাদেশের জন্য নিয়ে আসছে, যেখানে ছেলেরাও পায়নি, তারা পায়। 2018 সালে হংকংয়ে অনুষ্ঠিত জকি ক্লাব গার্লস ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এবং আমাদের জাতীয় নারী ক্রিকেট দল তারা জায়গা করে নিয়েছে 2020 সালে অনুষ্ঠিত T20 বিশ্বকাপ ক্রিকেটে। দেখা যাচ্ছে ছেলেরা যা না পারে, মেয়েরা তার থেকে ভালোই পারে। আগামী সেপ্টেম্বর মাসে থাইল্যান্ডে যে ফিফা অনূর্ধ্ব-17 নারী বিশ্বকাপে খেলার বাছাই পর্বে আমাদের মেয়েদের দল খেলার যোগ্যতা অর্জন করেছে। আমাদের মেয়েরা কিন্তু এভারেস্ট বিজয় করেছে, আমরা কিন্তু এভারেস্টও বিজয় করে ফেলেছি। কাজে এদিক থেকে আমি মনে করি যে সকল ক্ষেত্রেই আমাদের একটা সুযোগ রয়েছে। এবং আমরা যে স্থানীয় সরকার আইনটা করেছিলাম, আমরা যখন বিরোধী দলে তখনই থেকেই স্থানীয় আইন করার জন্য আমরা একটা কমিশন গঠন করে দিয়েছিলাম। তারপরে সরকারে আসার পর স্থানীয় আইন করি, সেখানে স্থানীয় সরকার আইনে সেখানে কিন্তু আমরা মানে 1/3 মেয়েদের জন্য রিজার্ভ সিট রেখে দিয়েছি। এবং একজন চেয়ারম্যানের সাথে ভাইস চেয়ারম্যান প্রতিটি জায়গায়, ইউনিয়ন উপজেলা সব জায়গায় অন্তত একজন ভাইস চেয়ারপারসন হবে মহিলা, সেটা আমরা সুনির্দিষ্ট করে এবং কিছু কমিটি তাদের উপরে দায়িত্ব যাতে প্ল্যান প্রোগ্রাম তারা করতে পারে সেটাও আমরা করে দিয়েছি। যদিও ক্ষমতা দিয়েছি, তবে সব জায়গায় ক্ষমতাটা তারা প্রয়োগ করতে অনেকে পারেন না। সেটা আমি বলবো যে যারা দায়িত্বে আছেন তাদের নিজেদের ক্ষমতাটা নিজেদেরকে অর্জন করে নিতে হবে, কেউ হাতে তুলে কখনো দেয় না, এটা হলো বাস্তবতা। আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদের নারী সমাজও পিছিয়ে ছিল না, সেটাও আমরা সবসময় স্মরণ করি। কাজে আমরা নারীদের উন্নয়নে বিভিন্ন কাজ করেছি। যখন 96 সালে সরকার আসি তখনই প্রথম আমরা নারী উন্নয়ন নীতিমালা প্রণয়ন করি এবং সেটা গ্রহণ করি। এটা বোধহয় 97 সালে বা 98 সালে আমরা নারী উন্নয়ন নীতিমালা গ্রহণ করেছিলাম। আমাদের দুর্ভাগ্য 2001 সালে বিএনপি জামাত ক্ষমতা আসলো, এই উন্নয়ন নীতিমালার অনেক কিছু তারা বাতিল করে দিল এবং এই উন্নয়ন নীতিমালা একরকম বলতে গেলে এটাকে ফেলেই রেখেছিল। যা হোক, আমরা পরবর্তীতে যখন আবার দ্বিতীয়বার সরকারে আসলাম, সরকারে এসে আমরা এই উন্নয়ন নীতিমালা আবার নতুনভাবে ওটাকে আরও যেসব জিনিসগুলি বিএনপি বাদ দিয়েছিল, বিএনপি জামাত জোট সরকার ছিল তারা বাদ দিয়েছিল, সেগুলি আবার পুনর্গঠন করে আমরা সেটা বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা জাতীয় উন্নয়ন নীতি 2011 এবং জাতীয় কর্মপরিকল্পনা 2013 আমরা প্রণয়ন করে বাস্তবায়ন করছি। 2018-19 অর্থবছরে নারী উন্নয়নে 1,37,742 কোটি টাকার জেন্ডার বাজেট প্রণয়ন করা হয়েছে। মাতৃত্বকালীন ছুটি আগেই বলেছি 6 মাস করেছি। সবথেকে বড় কথা সন্তানের পরিচয়, মা 10টা মাস কষ্ট করবে, রাত জাগবে, আর সন্তানের পরিচয় হলে শুধু একা বাপের নাম থাকবে সেটা তো হয় না, তাই আমরা মায়ের নামও এর সঙ্গে সংযুক্ত করেছি। তাছাড়া আমাদের ইসলাম ধর্মে বলে যে মায়ের পায়ের তলে বেহেশত, তো মায়ের পায়ের তলেই যদি আমার সন্তানের বেহেশত হয়, তাহলে যদি মার পরিচয়ই যদি না জানে তাহলে আমরা বেহেশত পাবো কীভাবে, সেটাও তো একটা কথা। আমরা ইতিমধ্যে কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণ করছি। কাজে আমরা আমাদের মেয়েরা যাতে চাকরি করে তাদের থাকার সুবিধার জন্য আমরা ইতিমধ্যে 8টি কর্মজীবী মহিলা হোস্টেল করা হয়েছে, যেখানে প্রায় 19,929 জন কর্মজীবী নারীর আবাসন সুবিধা। গার্মেন্টস শ্রমিকদের জন্য আমরা হোস্টেল নির্মাণ করে দিয়েছি, আর মেয়েদের জন্য আরও কর্মজীবী হোস্টেল আমরা নির্মাণ করব, প্রত্যেকটা জেলা উপজেলা পর্যায় পর্যন্ত আমরা করব, সে পরিকল্পনা আমাদের আছে। পাশাপাশি কর্মজীবী নারীদের আমরা 94টি ডে কেয়ার সেন্টারের মাধ্যমে 36,183 জন শিশুকে দিবাযত্ন কেন্দ্রে সেবা দেওয়া হচ্ছে। আর 2009-18 জুন পর্যন্ত 8টি বিভাগ, 64টি জেলা, 426টি উপজেলায় 2,17,440 জন সুবিধাবঞ্চিত দুস্থ নারীকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিগত
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম